হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি ওয়ার্ল্ড। আজ আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা থার্ড পার্ট নিয়ে এসেছি। আজ আমরা জানবো পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোফাইসিস সম্পর্কে এবং এখান থেকে সিক্রেটেড যে বিভিন্ন হরমোনসগুলোর ফাংশন কী কী। তো আগের যে ভিডিওটা তাতে আমরা আলোচনা করেছিলাম হাইপোথ্যালামাস সম্পর্কে, যাকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এবং সে কিভাবে পিটুইটারি গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ডকে কন্ট্রোল করে তার হরমোন রিলিজিং হরমোন অ্যান্ড ইনহিবিটিং হরমোনসের মাধ্যমে। তার পুরো মেকানিজম আমরা পড়েছিলাম। সেই সাথে আমরা জেনেছিলাম হরমোনাল রেগুলেশন কিভাবে হয়, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাকে বলে। তো লেকচারটা অনেক বড় ছিল। যারা দেখোনি আগের ভিডিওটা অবশ্যই আমি বলবো যে দেখে এসো, তারপরে এই ভিডিওটাতে এসো, তাহলে সমস্ত যে ইনফরমেশানগুলো বা সমস্ত জিনিসগুলো তোমরা ভালোভাবে লিঙ্ক করতে পারবে। ওকে, চলো উইদাউট এনি ফার্দার ডিলে তো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা পড়ব কি পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে, যাকে সায়েন্টিফিকলি কি বলা হয়, হাইপোফাইসিস। রাইট। এবার পিটুইটারি গ্ল্যান্ডসকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস আর একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। এনসিইআরটিতে পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা হলো যে পিটুইটারি গ্ল্যান্ড ইজ লোকেটেড ইন আ বনি কেভিটি, যাকে আমরা কি বলি, সেলা টার্সিকা বলি। তো এইটা তোমরা খুব মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে যে পিটুইটারি গ্ল্যান্ড কোথায় অবস্থিত। তো সেলা টার্সিকা নামক এক বনি ক্যাভিটিতে পিটুইটারি গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। নাও আমরা মুভ অন করছি আমাদের মেন টপিকে, দ্যাট ইজ পিটুইটারি গ্ল্যান্ডসের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস আর একটা হচ্ছে কি নিউরো হাইপোফাইসিস। তাহলে অ্যাডেনো হাইপোফাইসিসকে আবার আমরা দুভাগে ডিভাইড করেছি। এক হচ্ছে পার্স ডিস্টালিস আর একটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। এবং আমাদের মনে রাখতে হবে যে অ্যাডেনো হাইপোফাইসিস যে পার্ট, সেটা পিটুইটারি গ্ল্যান্ডসের প্রায় বেশিরভাগ যে এরিয়াটা সেটা কভার করে, দ্যাট ইজ 75% অফ দ্য পার্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড ইজ কন্টেইনড বাই অ্যাডেনো হাইপোফাইসিস। অ্যান্ড অ্যাডেনো হাইপোফাইসিসকে আমরা বললাম যে এরকম যে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পার্স ডিস্টালিস আর একটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। তো পার্স ডিস্টালিসকে আমরা অ্যান্টেরিয়ার পিটুইটারি বলে থাকি এবং এটাই হচ্ছে মেন পার্ট অফ দ্য অ্যাডেনো হাইপোফাইসিস বা টোটাল পিটুইটারি গ্ল্যান্ডসের, যেখান থেকে বেশিরভাগ হরমোনসগুলো সিক্রেট হয়। এবং এই যে হরমোনসগুলো সিক্রেটেড হচ্ছে, এগুলো আদার্স যে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রয়েছে তাদের ওপর গিয়ে অ্যাক্ট করে এবং সেই সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের গ্রোথ, ডেভেলপমেন্ট, এগুলোর সাথে সাথে সেখান থেকে বিভিন্ন রকমের হরমোন সিক্রিশনের জন্য সেই সমস্ত গ্ল্যান্ডকে কিন্তু স্টিমুলেট করে। আমরা এক এক করে সমস্ত হরমোনসগুলো সম্পর্কে পড়ব। তো চলো, তো ফার্স্ট আমরা কি পড়লাম যে পার্স ডিস্টালিস অ্যান্ড পার্স ইন্টারমিডিয়া। তো পার্স ডিস্টালিস থেকে কি কি হরমোনসগুলো সিক্রেট হয়, এক তো গ্রোথ হরমোন বা জিএইচ, যাকে আমরা সোমাটোট্রপিন বলে থাকি। তারপর রয়েছে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ বা লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাক্টিন বা যাকে শর্টে বলা হয় পিআরএল। তারপর রয়েছে তোমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো টোটাল এই রকম হরমোনসগুলো তোমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে সিক্রেটেড হয় বাই দ্য ইনফ্লুয়েন্স অফ হাইপোথ্যালামিক হরমোন, সেগুলো রিলিজিং হরমোন হয়, সেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম। তারপর রয়েছে তোমাদের অ্যাডেনো হাইপোফাইসিসের সেকেন্ড পার্ট, দ্যাট ইজ পার্স ইন্টারমিডিয়া। তো পার্স ইন্টারমিডিয়াকে আমরা কি বলি, ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি, যেখান থেকে একটাই হরমোন সিক্রেট হয়, দ্যাট ইজ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, তো পিটুইটারিকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস আর একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। তো নিউরো হাইপোফাইসিস পার্টটা কম এরিয়া কভার করে পিটুইটারি গ্ল্যান্ডসের, মাত্র 25% পার্ট, এবং একে পার্স নার্ভোসাও বলা হয়ে থাকে। এবং এখান থেকে দুটো হরমোন সিক্রেট হয়, একটা হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, যাকে এডিএইচ বলছি, বা একে ভেসোপ্রেসিনও বলা হয়, এবং আরেকটা রয়েছে তোমাদের অক্সিটোসিন হরমোন। সম্ভবত আমি আগের ক্লাসে এই দুটো হরমোনসের যে ফাংশন সেটা বলতে ভুলে গিয়েছিলাম, তো আজকের ভিডিওতে আমি এটা কভার করে নেব। ওকে, নাও কোথায় কোথায় কীরকম অবস্থান তোমরা জানলে, তো পিকচার বা ডায়াগ্রাম দেখে আরও ভালোভাবে জিনিসটা কভার হয়ে যাবে তোমাদের। তো চলো আমরা এবার দেখবো যে পিটুইটারি গ্ল্যান্ডসের লোকেশন কোথায়। আমরা জানি যে ক্রেনিয়াম বা আমাদের যে বোনসের হেড বোনসের সেলা টার্সিকা নামক একটা বনি ক্যাভিটিতে পিটুইটারি গ্ল্যান্ডস অবস্থান করে,
এবং তার দুটো পার্ট অ্যাডেনোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস। তো এটা ডায়াগ্রামেটিক্যালি যদি দেখা যায় তাহলে তো আমরা এই রকম তোমরা দেখবে স্ট্রাকচারটা, যেখানে হাইপোথ্যালামাস রয়েছে, এই স্ট্রাকচারটা হাইপোথ্যালামাস, আর এটা হচ্ছে তোমাদের পিটুটারি। এখানে পিটুটারিতে তোমরা দুটো লোব দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুটারি, একটা হচ্ছে পোস্টেরিয়ার পিটুটারি। অ্যাকচুয়ালি ইন কেস অফ হিউম্যানসের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমাদের যে পার্টস ইন্টারমিডিয়েট যে পার্টটা অ্যাডেনোহাইপোফাইসিসে, সেটা প্রায় পার্স ডিস্টালিস বা অ্যান্টেরিয়ার পিটুইটারির সাথে মার্জড হয়ে থাকে। তাই আমরা বেসিক্যালি যদি হিউম্যানসের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা দুটো পার্টসই ভালোভাবে পড়ি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি অ্যান্ড পোস্টেরিয়ার পিটুইটারি। অ্যাডেনোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস অ্যাকচুয়ালস নেমস, এবং যাদের মধ্যে ফার্দার ডিভিশন রয়েছে পার্স ডিস্টালিস যাকে আমরা বলছি অ্যান্টেরিয়ার পিটুইটারি, পার্স ইন্টারমিডিয়া যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লোব, অ্যান্ড পার্স নার্ভোসা যেটা নিউরোহাইপোফাইসিসের পার্ট। বাট যেহেতু আমাদের পার্স ইন্টারমিডিয়েট বা পার্স ইন্টারমিডিয়া প্রায় ফুললি বা অনেকটাই বেশিরভাগটাই কী হয়, পার্স ডিস্টালিসের সাথে মার্জড হয়ে যায়, যুক্ত হয়ে থাকে, বোঝা যায় না আলাদা করে কোনো স্ট্রাকচার প্রেজেন্ট রয়েছে কি না। সেই কারণে আমরা পিটুইটারিকে সাধারণত দুটো লোবসেই ভাগ করি, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি আর একটা হচ্ছে তোমাদের পোস্টেরিয়ার পিটুইটারি, রাইট? দেখতেই পাচ্ছ এখানে তোমরা, এটা হচ্ছে তোমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারির পার্ট, এটা হচ্ছে তোমাদের পোস্টেরিয়ার পিটুইটারি। এবং এখানে খুব সুন্দরভাবে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে যে ডিফারেন্ট টাইপসের হরমোনস সিক্রেট হচ্ছে সেগুলো কীরকমভাবে ডিফারেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের উপরে গিয়ে অ্যাক্ট করছে। যেমন তোমাদের এফএসএইচ, এলএইচ বা আইসিএসএইচ এগুলোকে বলা হয় গোনাডোট্রপিন হরমোনস, রাইট? বা গোনাডোট্রপিন হরমোনস কেন বলা হয়? কারণ এই সমস্ত হরমোনসগুলো আমাদের গোনাডসের উপরে কি অ্যাক্ট করে। গোনাডস বলতে আমাদের যে প্রাইমারি সেক্স অর্গানস রয়েছে তাদের কথা আমরা বলি, রাইট? সেক্স অর্গানসের উপরে, সেক্স অর্গানসকে বোঝানোর জন্য গোনাডস কথাটা ইউজ করা হয়, গোনাড। তারপর তোমাদের রয়েছে বিভিন্ন রকমের এসিটিএইচ যেটা অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে কাজ করে, টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ডসের উপরে অ্যাক্ট করছে। তারপর তোমাদের অক্সিটোসিন, এডিএইচ এগুলো তো পোস্টেরিয়র পিটুইটারির হরমোনস, যেগুলো কোথায় কিডনিতে অ্যাক্ট করছে। অ্যান্টিডায়োরেটিক হরমোন অক্সিটোসিন মেমরি গ্ল্যান্ডসের উপরে কাজ করছে। মিল্ক ইজেক্টিং হরমোনস বলা হয়, আমি বলবো এটার ফাংশন কি কি রয়েছে। এছাড়াও অক্সিটোসিন হরমোন আমাদের ইউটেরাসের উপরেও অ্যাক্ট করে। বেসিক্যালি অক্সিটোসিন হরমোন তোমাদের কন্ট্রাকশানে হেল্প করে, রাইট? আমি এটা বলছি। তারপর এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, সেটা কোথায় অ্যাক্ট করে? আমাদের স্কিনসের উপরে, অর্থাৎ স্কিনসের উপরে যে মেলানোসাইট সেলসগুলো রয়েছে তার উপরে অ্যাক্ট করে, এবং সেখান থেকে মেলানিন হরমোন মেলানিন বলে এক ধরনের পিগমেন্ট রিলিজে হেল্প করে, যেটার জন্য আমাদের বডি কালারের পিগমেন্টেশন আমরা দেখতে পাই। এবার আমরা যে ডিফারেন্ট হরমোনসগুলো বলছি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বা পোস্টেরিয়র পিটুইটারি থেকে, তার ডিটেলস একটু একটু করে আমরা জেনে নিই, রাইট? ওকে, তো এখানে আমি আবার ডায়াগ্রামটা নিয়ে এসেছি ভালোভাবে তোমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো কোথায় কোথায় প্রেজেন্ট রয়েছে সেটা বোঝানোর জন্য। তো ফিজিওলজি যখন তোমরা পড়ছো তখন তোমাদের নিজের বডিটাকে ইমাজিন করবে, তবে খুব ভালোভাবে রিলেট করতে পারবে এবং পড়তেও তোমাদের ইন্টারেস্ট লাগবে, হ্যাঁ না? চলো এবার আমরা এক এক করে জানবো বিভিন্ন হরমোন সম্পর্কে। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করবো ফার্স্টেই কাকে নিয়ে, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কোথা থেকে রিলিজ হয়? পিটুইটারির পার্স ডিস্টালিস অর্থাৎ অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। ফলিকল স্টিমুলেটিং হরমোনস, তো এখান থেকে খুব ভালোভাবে রিলেট করতে পারবে, অর্থাৎ এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন অ্যান্ড অক্সিটোসিন এই হরমোনসগুলো যেখানে তোমরা এখানে পড়ছো ক্লাস 11-এ কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশনে, এই হরমোনসগুলো আবার তোমাদের রিপিট হবে কোথায়? হিউম্যান রিপ্রোডাকশনে, কারণ সেখানে তোমরা বিভিন্ন রকমের সেক্স অর্গান সম্পর্কে জানবে, এবং মেয়েদের ক্ষেত্রে এই ফলিকুলার ডেভেলপমেন্টের সাথে সাথে মেনস্ট্রুয়াল সাইকেল, সেখানে আবার এটার আলোচনা হবে, ঠিক আছে? আবার তোমরা ঘুরে আবার এই চারটা হরমোনস এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, অক্সিটোসিন এর আবার খুব ডিটেলস আলোচনা তোমরা ক্লাস 12-এ যখন হিউম্যান রিপ্রোডাকশন তোমাদের পড়ানো হবে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের জন্য কিছুটা মনে রাখতে হবে, আমি অবশ্যই দেখাবো, ভিজুয়ালাইজেশন করাবো যতটা সম্ভব, ওকে? তো ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ, ফলিকলস বলতে এখান থেকে মেয়েদের সাথে তুমি খুব ভালোভাবে রিলেট করতে পারবে বা মনেও থাকবে
সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আমাদের ফলিকিউলার ডেভেলপমেন্টে হেল্প করে। এই ফলিকলস কি, তো ক্লাস 12-এ ভালোভাবে পড়বে, বাট আজকে আমি একটুখানি বলে দেবো। তো চলো, তো ইন কেস অফ মেলসের কী হয়, acts on Sertoli cells of seminiferous tubules of testes and help in their growth, development and functioning and help in also spermatogenesis। তো এর মানে কি, এর মানে হচ্ছে একটুখানি হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের ছোট্টখানি আমাদের জানতে হবে। সেটা হচ্ছে ইন কেস অফ মেল আমরা জানি টেস্টিস হচ্ছে আমাদের প্রাইমারি সেক্স অর্গান। টেস্টিস কোথায় প্রেজেন্ট থাকে, পেলভিক রিজিয়নের প্রেজেন্ট থাকে, রাইট। নাও স্ট্রাকচারটা যদি দেখো টেস্টিসের, এইখানে দেখো এইটা হচ্ছে তোমাদের শুক্রাশয় বা টেস্টিস, রাইট। এবারে টেস্টিসের যদি আমরা সেকশন করি, টেস্টিসটাকে কাটছাট করে আমরা যদি ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার দেখি, তো আমরা কি দেখতে পাবো যে টেস্টিসটা কিন্তু এইরকম, টেস্টিসের যদি আমরা সেকশন করি অর্থাৎ কাট করি, লঙ্গিটিউডনালভাবে কাট করি একটা টেস্টিস নেওয়ার পর, তাহলে আমরা দেখবো যে এইরকম করে অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে টেস্টিসের মধ্যে, প্রায় 200 থেকে 250টা কম্পার্টমেন্টস থাকে, এবং এই প্রত্যেকটা কম্পার্টমেন্টসের মধ্যে এইরকম অনেক অনেক টিবিউলস প্রেজেন্ট থাকে। প্রায় প্রতিটা কম্পার্টমেন্টে 1টা থেকে 3টা করে টিবিউলস প্রেজেন্ট থাকে। টিবিউলস বলতে ধরো পাইপ লাইক স্ট্রাকচারগুলো, যার মধ্যে কি হয়, স্পার্ম ফর্মেশন হয়। এবারে টিবিউলসের যদি আমরা সেকশন করি, টিবিউলস যদি কাট করে দেই, একটা ধরো যে তোমাদের পেন রয়েছে, ঠিক আছে, বা তোমরা ধরো পাইপ রয়েছে, তো পাইপটাকে যদি কেটে দাও মাঝ বরাবর, তাহলে এবং সেটা যদি সামনে থেকে দেখো, তখন তো গোলই দেখাবে না, গোলই দেখাবে। তো সেই রকমভাবেই একটা সেমিনিফেরাস টিবিউলস নিয়ে আমি যদি সেকশন করি, এরকম সেটা অ্যাপিয়ারেন্স সার্কেল হবে, এবং এই যে সার্কেল, এটা অ্যাকচুয়ালি সেমিনিফেরাস টিবিউলসের পার্ট। তো এখানের মধ্যে বিভিন্ন রকমের স্পার্মাটোগোনিয়া প্রেজেন্ট থাকে, যেখান থেকে স্পার্মস তৈরি হয়, এবং কিছু থাকে আমাদের সার্টোলি সেলস, যারা কি করে, এই যে এখান থেকে যে স্পার্ম ফর্মেশন হচ্ছে সেগুলোকে নারিশমেন্ট প্রোভাইড করে। তো এই যে আমি বলছি সার্টোলি সেল, এটা হচ্ছে তোমাদের সার্টোলি সেল ধরো, আর এটা হচ্ছে তোমাদের স্পার্মাটোগোনিয়া, রাইট। এই যে সার্টোলি সেলসের ওপরে গিয়ে কে অ্যাক্ট করে, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং এই সার্কুলারি সেলসের গ্রোথে, ডেভেলপমেন্টে এবং তাদের যে ফাংশনিংয়ে হেল্প করে, সেই সাথে সাথে এরা কিন্তু স্পার্মাটোজেনেসিসেও হেল্প করে। স্পার্মাটোজেনেসিস বলতে গ্যামেট ফর্মেশন, ইন কেস অফ মেলস একে আমরা বলি স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটো কেন, কারণ মেলসের ক্ষেত্রে যে গ্যামেট তাকে আমরা বলি স্পার্ম, এবং স্পার্মের জেনেসিস অর্থাৎ স্পার্মের ফর্মেশন, দ্যাটস ওয়াই দ্য নেম স্পার্মাটোজেনেসিস। বুঝা গেল। এরপর আমরা দেখব কি ইন কেস অফ ফিমেল সেগুলো হেল্প করছে আমাদের ওভারিয়ান ফলিকলসের ডেভেলপমেন্টে, এফএসএইচ। তো ফিমেলদের ক্ষেত্রেও কি হয়, আমাদের প্রাইমারি সেক্স অর্গান কি হয়, ওভেরি হয়, এবং ওভেরির মধ্যে কি দেখা যায়, এরকম কিছু স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, যাকে আমরা বলি কি ফলিকলস বলি, এবং এই ফলিকলসের মধ্যেই আমাদের যেটা গ্যামেট অর্থাৎ উসাইট সেগুলো কিন্তু ডেভেলপ করে। ফলিকলসের ডেভেলপমেন্টের সাথে সাথেও আমাদের তার ভেতরে থাকা যে উসাইট মিন্স আমাদের ইন কেস অফ ফিমেল যেটা গ্যামেট হয় তাকে আমরা বলি উসাইট, সেগুলোও ডেভেলপ করতে থাকে। তো এই ফলিকলসের ডেভেলপমেন্টে অর্থাৎ যার মধ্যে আমাদের গ্যামেট থাকে, তো সেই স্ট্রাকচারটাকে আমরা বলি কি ফলিকলস। তো এই ফলিকলসের ডেভেলপমেন্টে কে হেল্প করছে, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো নাম যেমন কাজ তেমন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো খুব ভালোভাবে জানতে পারবে যখন তোমরা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা পড়বে। তো এখানে এতটুকুই ইনফরমেশান ইম্পর্টেন্ট, এবং এতটুকুই তোমাদের কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে। এরপর আমরা জানবো কি লিউটিনাইজিং হরমোন সম্পর্কে, বা যাকে আমরা বলি কি এলএইচ। তো ইন কেস অফ মেল এলএইচ ইজ এলএইচ বা লিউটিনাইজিং হরমোনকে আইসিএসএইচও বলা হয়। আইসিএসএইচ মানে কি ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনস, অর্থাৎ বা লেডিক সেলসও আমরা বলতে পারি ইন্টারস্টিসিয়াল সেলকে, এবং এই ইন্টারস্টিসিয়াল সেলসকে স্টিমুলেট করে বলে এই হরমোনসকে কি বলা হয়, আইসিএসএইচ বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এবার এই লেডিক সেল কি বা ইন্টারস্টিসিয়াল সেল কি, একটু আগে আমি যেমনটা তোমাদের বলছিলাম যে ইন কেস অফ মেল, তো প্রাইমারি সেক্স অর্গান কি হয়, টেস্টিস হয়, রাইট। এবং টেস্টিসকে যদি আমরা লঙ্গিটিউডালিভাবে কাট করি, তাহলে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাই, সেখানে দেখতে পাই এরকম করে প্রায় 200 থেকে 250টা এরকম কম্পার্টমেন্টস রয়েছে, এবং তার মাঝখানে মানে প্রতিটা কম্পার্টমেন্টসে কি থাকে, 1 থেকে 3টা করে
টিবিউলস প্রেজেন্ট থাকে, যাকে আমরা বলছি কি সেমিনিফেরাস টিবিউলস, রাইট। এবার এই সেমিনিফেরাস টিবিউলসের মাঝে মাঝে এই সেলসগুলো কিন্তু প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তো সেমিনিফেরাস টিবিউলস এগুলো হচ্ছে ধরো টিবিউলসগুলো 1 থেকে 3টা, তো এর মাঝে মাঝে কি প্রেজেন্ট থাকে, লেডিক সেল প্রেজেন্ট থাকে। এগুলোকে আমরা কি বলবো, কি লেডিক সেল। তো এই লেডিক সেলের ওপরে গিয়ে কে কাজ করছে, আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এবং এগুলোর গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করছে। সেই সাথে সাথে এই সেলগুলোকে স্টিমুলেট করে এখান থেকে বিভিন্ন অ্যান্ড্রোজেন হরমোন সেক্রিশনেও হেল্প করে। অ্যান্ড্রোজেনস যেমন কিনা টেস্টোস্টেরন। তো মেল যে হরমোনসগুলো হয় সেগুলোকে আমরা কালেকটিভলি কি বলি, অ্যান্ড্রোজেন্স বলি। তো টেস্টোস্টেরন হচ্ছে এক টাইপের অ্যান্ড্রোজেন হরমোনস। এবার ইন কেস অফ ফিমেল, লিউটিনাইজিং হরমোনের কাজ কি না, লিউটিনাইজিং হরমোনস গ্রাফিয়ান ফলিকলসের রাপচারে হেল্প করে এবং কর্পাস লিউটিয়াম ফর্মেশনে হেল্প করে। এবার এই গ্রাফিয়ান ফলিকলস কি, ঠিক আবার আমাদেরকে জানতে হবে ওভেরি সম্পর্কে। তো ওভেরির মধ্যে কি থাকে, বিভিন্ন ফলিকলস প্রেজেন্ট থাকে, ঠিক আছে। ওভেরির যে এরিয়া আমি একটু বলে দিই, ওভেরির যে এরিয়া একে আমরা কি বলি, স্ট্রোমা বলে থাকি, ঠিক আছে। এবং পেরিফেরির যে অঞ্চল একে বলা হয় কর্টেক্স রিজিয়ন, এবং মাঝখানের যে এরিয়া একে বলা হচ্ছে মেডুলা। এবার ফলিকলসগুলো কি হয়, এরকম যে পেরিফেরিতে করে ডেভেলপ করতে থাকে, এবং বিভিন্ন যে ডেভেলপিং স্টেজ, সেই বিভিন্ন ডেভেলপিং স্টেজে ফলিকলসের ডিফারেন্ট নাম হয়। যখন একদম প্রাইমারি লেভেলে থাকে তাকে আমরা বলি কি, প্রাইমারি ফলিকলস। তারপরে যখন এর মধ্যে আরও বিভিন্ন সেলস অ্যাড হয় তখন আমরা তাকে বলি সেকেন্ডারি ফলিকলস। তারপর আবার যখন কিছুটা ম্যাচিওর হয়, বিভিন্ন রকমের অ্যান্ট্রাম বা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়ে যায়, এরকম বিভিন্ন স্ট্রাকচারের ফর্ম থাকে, তাকে আমরা বলি টার্সারি ফলিকলস। এবং সব থেকে যে ম্যাচিওর তাকে আমরা বলছি কি, গ্রাফিয়ান ফলিকলস। তো এই গ্রাফিয়ান ফলিকলসের ওপরে কে কাজ করে, লিউটিনাইজিং হরমোন কাজ করে। এবং গ্রাফিয়ান ফলিকলস যখন রাপচার হয়, অর্থাৎ এটা যখন কি বলে, রাপচার হওয়া মানে যখন এটা বিনষ্ট হয়, অর্থাৎ এখান থেকে বিভিন্ন একটা হোল তৈরি হয়ে যখন ভেঙে যায়, তখন সেখান থেকে কি হয়, সেকেন্ডারি উসাইট রিলিজ হয়। এবং সেকেন্ডারি উসাইট রিলিজ হওয়ার পরে যে বাকি যে স্ট্রাকচারটা পড়ে থাকে তাকে আমরা কি বলি, কর্পাস লিউটিয়াম বলি। এই কিছু তোমাদের হয়তো মাথায় ঢুকছে না, তাহলে তোমরা কি করবে, এইটুকু জিনিস মনে রাখবে যে লিউটিনাইজিং হরমোন গ্রাফিয়ান ফলিকলসের রাপচারে হেল্প করে এবং কর্পাস লিউটিয়ামের ফর্মেশনে হেল্প করে। কারণ হিউম্যান রিপ্রোডাকশন তোমরা পড়বে, এটা বারবার করে বলছি, ঠিক আছে। এরপর তোমরা পড়ছো কি, প্রোল্যাক্টিন হরমোনস বা পিআরএল, যাকে ইন শর্টে বলা হয়। তো পিআরএল বা প্রোল্যাক্টিন হরমোনস কোথায় কাজ করে, মেমরি গ্ল্যান্ডসে কাজ করে। মেমরি গ্ল্যান্ডসের মধ্যে যে মিল্ক প্রডিউসিং সেলস হয় তাকে আমরা কি বলি, অ্যালভিওলাই বলি। এবং এই অ্যালভিওলাই স্ট্রাকচারটা বলে দিচ্ছি, ধরো তোমাদের হচ্ছে এটা মেমরি গ্ল্যান্ডস, 1 মিনিট, এটা হচ্ছে মেমরি গ্ল্যান্ডস কোথায় প্রেজেন্ট থাকে, তোমাদের যেটা হচ্ছে থোরাক্স রিজনে প্রেজেন্ট থাকে। থোরাক্স রিজনে কি প্রেজেন্ট থাকে, তোমাদের রিপস প্রেজেন্ট থাকে। রিপস প্রেজেন্ট থাকে কি না, অবশ্যই থাকে। তো রিপসের ওপরে থাকে পেক্টোলারিস মেজর মাসেল, অর্থাৎ মাসেলের ওপরেই তোমাদের কিন্তু মেমরি গ্ল্যান্ডটা প্রেজেন্ট থাকে। তো এইটা ধরো তোমাদের রিপস, এর ওপরে তোমাদের ধরো এটা পেক্টোলারিস মেজর মাসেল, এবং এরপরেই তোমার প্রেজেন্ট রয়েছে তোমাদের মেমরি গ্ল্যান্ড। এবং এই মেমরি গ্ল্যান্ডসের মধ্যে অনেক লোবস প্রেজেন্ট থাকে, প্রায় 15 থেকে 20টা লোবস প্রেজেন্ট থাকে। এবং কি থাকে, বিভিন্ন অ্যাডিপোজ টিস্যু বা ফ্যাট, ঠিক আছে। এবারে যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে বা যে সমস্ত ওমেন্সদের ক্ষেত্রে এডিপোজ টিস্যুর পরিমাণটা খুব বেশি হয়, তাদের যেটা ব্রেস্টের সাইজ বা মেমরি গ্ল্যান্ডসের সাইজ অনেকটা বড় হয়, ব্রেস্টের সাইজ অনেকটা বড় হয়। এবং যাদের ক্ষেত্রে এই ফ্যাট বা এডিপোজ টিস্যুর পরিমাণ কম, তাদের ক্ষেত্রে ব্রেস্টের সাইজটাও কিন্তু কম হয়, ঠিক আছে। কিন্তু সবার ক্ষেত্রেই এই লোবসের যেটা অ্যামাউন্ট, অর্থাৎ লোবসের যেটা নাম্বার 50 to 20, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তো ডিপেন্ডিং আপন দ্য এডিপোজ টিস্যু বা ডিপেন্ডিং আপন দ্য ফ্যাট, আমাদের ডিফারেন্ট টাইপস অফ ওমেন্সের ক্ষেত্রে ব্রেস্টের সাইজ ডিফারেন্ট হয়, বাট লোবসের পরিমাণ সেম থাকে। এবার এই লোবসের বিভিন্ন ভাগ থাকে। লোবসের মধ্যে কি থাকছে, সব থেকে যে ছোট ছোট সেলসগুলো হয় যেখানে অ্যাকচুয়ালি মিল্ক প্রডিউস হয়, সেই সমস্ত সেলগুলোকে আমরা কি বলি, অ্যালভিওলাই বলি। তো এই ধরো একটা লোব, এই লোবটার মধ্যে আমি যদি দেখাই, ঠিক আছে, এটা হচ্ছে লোব, জুম করে দেখছি আমরা, এইরকম ছোট ছোট সেলসগুলো প্রেজেন্ট থাকে
এগুলোকে আমরা কি বলি? অ্যালভিওলাই। তো অ্যালভিওলাই থেকে কি হয়? মিল্ক প্রডিউস হয় এবং সেখান থেকে এই ছোটো ছোটো ডাক্টের মাধ্যমে এরা মিল্কটাকে রিলিজ করে দেয়। ছোটো ছোটো ডাক্টের মাধ্যমে মিল্কটাকে যেগুলো প্রডিউস হলো সেটাকে রিলিজ করে দেয়। একে বলা হয় মেমরি টিবিউলস। এবং প্রত্যেকটা মেমরি টিবিউলস যখন মানে জুড়ে যায়, মেমরি টিবিউলসগুলো কালেকটিভলি একটা ডাক্ট তৈরি করে ফেলে। তো একে আমরা কি বলি? মেমরি ডাক্ট বলি। ঠিক আছে, মেমরি ডাক্ট হয়ে অ্যাম্পিউলা হয়ে ল্যাক্টিফেরাস ডাক্ট হয়ে তারপরে তোমাদের নিপলস এরিয়াতে চলে আসে। আবার বুঝতে পারছো না হয়তো। আবার আমি বলছি যে কেমিক্যাল কোঅর্ডিনেশন চ্যাপ্টারটা পড়ার পরে আমি হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা তোমাদের শুরু করব, তখন খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো এই মুহূর্তে বোঝার জন্য আমি জাস্ট বললাম যে তোমাদের মেমরি গ্ল্যান্ডসের উপরে গিয়ে প্রোল্যাক্টিন হরমোন অ্যাক্ট করে এবং মিল্ক সিনথেসিস এবং সিক্রিশনে হেল্প করে। এটা মনে রাখবে যে মিল্ক সিনথেসিসে হেল্প করে এবং সিক্রিশনে হেল্প করে। তোমাদের যে মেমরির মধ্যে, এক মিনিট, মেমরি বললাম যে মেমরির গ্ল্যান্ডসের মধ্যে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে অ্যাক্ট করে? মেমরি অ্যালভিওলাইতে। ধরো এটা মেমরি অ্যালভিওলাই, তো এর মধ্যে এপিথিলিয়াল সেল প্রেজেন্ট থাকে। ঠিক আছে, মেমরি অ্যালভিওলাইয়ের মধ্যে এপিথিলিয়াল সেল প্রেজেন্ট থাকে এবং এর মধ্যে প্রোল্যাক্টিনের রিসেপ্টর প্রেজেন্ট থাকে। যখন প্রোল্যাক্টিন গিয়ে এর সাথে বাইন্ড করে তখন এই সেলগুলো থেকে মিল্ক সিক্রিশন শুরু হয়, মানে মিল্ক সিনথেসিস এবং সিক্রিশন শুরু হয়। এটা কখন হবে? আফটার প্রেগনেন্সি, যখন বাচ্চার বার্থ হয়ে যায় তারপর তোমাদের রয়েছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কী করে? পিটুইটারি থেকে রিলিজ হয়ে থাইরয়েড গ্ল্যান্ডসের উপরে অ্যাক্ট করে এবং থাইরয়েড গ্ল্যান্ডসের গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করে এবং সেই সাথে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে T3 অ্যান্ড T4 হরমোনসে T3 অ্যান্ড T4 হরমোন সেক্রেশনে হেল্প করে। আর একটা রয়েছে ACTH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনস, অ্যাড্রিনাল কর্টেক্সের উপরে কাজ করে এবং সেখান থেকে কর্টিসল হরমোনের সিক্রেশনে হেল্প করে। আচ্ছা, ইন্টারমিডিয়েট লোব থেকে বললাম যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়। এগুলো মেলানোসাইট বা আমাদের যে স্কিনের সেল, যেখান থেকে মেলানিন নামক পিগমেন্ট রিলিজ হয়, তো তার স্টিমুলেশানে এরা হেল্প করে। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেলানোসাইটের উপরে গিয়ে অ্যাক্ট করে এবং সেখান থেকে এখানে হরমোনস লিখে ফেলেছি, মেলানিন পিগমেন্টসের সিনথেসিসে হেল্প করে। এবং যাদের ক্ষেত্রে দেখবে যাদের মেলানিন খুব পরিমাণে সিক্রিট হয় তাদের স্কিন কালার খুব ডার্ক হয়, যাদের ক্ষেত্রে কম তাদের ক্ষেত্রে লাইট কালার হয়। যারা খুব ফর্সা করে না তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মেলানিন যেটা আবার হরমোন বলছি, পিগমেন্ট, তো মেলানিন পিগমেন্টসের পরিমাণ কিন্তু কম থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি যেটা বলছিলাম যে আগের ক্লাসে আমি অক্সিটোসিন হরমোন এবং ভেসোপ্রেসিন অর্থাৎ এডিএইচ হরমোনসের ফাংশন বলতে ভুলে গেছিলাম, তো আজকে আমি সেটা কভার করাচ্ছি। তো নিউরোহাইপোফাইসিস থেকে বা পোস্টেরিয়র পিটুইটারি থেকে বা ফার্স্ট নার্ভোসা থেকে যে দুটো হরমোনস রিলিজ হয়, একটা হচ্ছে ভেসোপ্রেসিন আর একটা হচ্ছে তোমাদের অক্সিটোসিন, তার ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো কোন ধরনের নিউক্লিয়াই থেকে প্রডিউস হয় এডিএইচ বা ভেসোপ্রেসিন? সুপ্রা অপটিক নিউক্লিয়াই থেকে, যেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি এই ফিউক্লাই কী জিনিস। অ্যান্ড অক্সিটোসিন প্রডিউস হয় পেরাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই অফ হাইপোথ্যালামাস থেকে। আর তারপরে অক্সিটোসিন হরমোনসের মেন কাজ কি? এটা কন্ট্রাকশানে হেল্প করে। তো কোনো মাসেলসের ওপরে গিয়ে এরা অ্যাক্ট করে বা কোনো মাসেল সেলস হোক বা এপিথিলিয়াল সেলস হোক, তো সেই সমস্ত জায়গায় গিয়ে এরা অ্যাক্ট করে এবং সেখানের কন্ট্রাকশানে হেল্প করে বেসিক্যালি। তো ফার্স্ট যেটা ফাংশন আমরা ল্যাকটেশনের সময় দেখতে পাই, অক্সিটোসিন কী করে? একটু আগে বলছিলাম যে মেমরি অ্যালভিওলাই থাকে, তো মেমরি অ্যালভিওলাই বেসিক্যালি এপিথিলিয়াল সেলসের তৈরি। এর উপরে আরেক ধরনের সেলস থাকে যাকে বলা হচ্ছে মায়োপিথিলিয়াল সেলস। তো মায়োপিথিলিয়াল সেলসের উপরে অক্সিটোসিন রিসেপ্টর থাকে এবং এরা কি করে? অক্সিটোসিন যখনই মায়োপিথিলিয়াল সেলসের সাথে বাইন্ড করে তখন এরা কি করে? এই যে অ্যালভিওলাই রয়েছে চারপাশে, আর চারপাশে এরকম মায়োপিথিলিয়াম প্রেজেন্ট থাকে, যখনই অক্সিটোসিন বাইন্ডিং রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এরা কি করে? অ্যালভিওলাইটাকে খুব কন্ট্রাক্ট করাতে সাহায্য করে। তো যখনই কন্ট্রাক্ট করবে, দুদিক থেকে যখন চাপ দেওয়া হবে তো সেখান থেকে মিল্ক সিক্রিশন হবে। তো মিল্ক ইজেক্ট করে বেরিয়ে যাবে টিবিউলস হয়ে, ডাক্ট হয়ে, অ্যাম্পিউলা হয়ে, ল্যাক্টিফেরাস ডাক্ট হয়ে ফাইনালি নিপলস এরিয়াতে। তো এরা কি করে? বেসিক্যালি কন্ট্রাকশানে হেল্প করে। ধরো একটা লম্বা পাইপসের মধ্যে জল যাচ্ছে, যখন তুমি সেটাকে জোরে মাঝখান থেকে টিপে দেবে তখন কি হবে? আরও
ফোর্সফুলি সেটা কিন্তু দূরে গিয়ে পড়বে। ঠিক তেমনভাবেই যখন অক্সিটোসিন অ্যাক্ট করছে মায়োএপিথেলিয়াল সেলসের ওপরে, এরা এমনভাবে কন্ট্রাক্ট করাচ্ছে, যখন পাইপটা সরু হয়ে যায় তখন জলটা আরও দূরে গিয়ে পড়ে। ঠিক তেমনভাবে যখনই অ্যালভিওলাইটার উপরে কন্ট্রাকশন হচ্ছে, সরু হচ্ছে, সংকুচিত হচ্ছে, তখন মিল্কটা ফোর্সফুলি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মিল্ক ইজেক্টিং হরমোনস কারা? অক্সিটোসিন হরমোন। এবং মিল্ক সিনথেসিস অ্যান্ড সিক্রিশন হেল্প করছে কোন ধরনের হরমোন? প্রোল্যাক্টিন হরমোন। হ্যাঁ, বোঝা গেল। তারপরে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনে হেল্প করে চাইল্ড বার্থের সময়। তো যখন পার্চুরেশন টাইমে, তো বাচ্চা যখন ফুললি ডেভেলপড হয়ে যায়, মানে ফিটাস যখন ফুলি ডেভেলপড হয়ে যায়, তখন একটা ফিটাল ইজেক্টিং রিফ্লেক্স বলে এক ধরনের নিউরো এন্ডোক্রাইন মেকানিজম হয়। সেখানে অক্সিটোসিন হরমোন রিলিজ হয় এবং অক্সিটোসিন হরমোন কী করে? ইউটেরাসের বিভিন্ন যে ওয়াল থাকে না, পেরিমেট্রিয়াম, তারপরে রয়েছে মায়োমেট্রিয়াম, এবং সব থেকে ভেতরে যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এরকম করে বিভিন্ন রকমের ওয়াল প্রেজেন্ট রয়েছে ইউটেরাসের। এবার এই মিডিল লেয়ার হচ্ছে মায়োমেট্রিয়াম, এটা হচ্ছে স্মুথ মাসেলের তৈরি হয়। এখানে কি অক্সিটোসিন অ্যাড করে এবং এটার কন্ট্রাকশানে হেল্প করে। তো কন্ট্রাকশন হলে যে ফিটাস থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে করে বাচ্চা বেরোতে থাকে। তো পাওয়ারফুল কন্ট্রাকশন অফ ইউটেরাস ডিউরিং লেবার, অর্থাৎ চাইল্ড বার্থের সময়, পার্চুরেশনের সময় বা ডেলিভারি অফ দ্য বেবিতে হেল্প করে কে? অক্সিটোসিন হরমোন। তো দুটো ফাংশন বললাম, একটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং দ্য চাইল্ড বার্থ অ্যান্ড মিল্ক ইজেক্টিং হরমোন বা মিল্ক লেট ডাউন হরমোনসও এই কারণে একে বলা হয়। ঠিক আছে, আর বাকি যে সমস্ত রয়েছে এগুলো একটু তোমরা দেখে নাও, কারণ এগুলো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মেটার্নাল বন্ডিংকে হেল্প করছে, প্রমোটস ইমোশনাল বন্ডিং বিটুইন মাদার অ্যান্ড চাইল্ড বার্থ হরমোন, সেক্সুয়াল প্লেজার রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারে হেল্প করছে, রিলিজ ডিউরিং দ্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড অর্গানিজম ইন বোথ মেলস ফিমেলসের ক্ষেত্রে হয়, অ্যান্ড ইমোশনাল বন্ডিং তৈরি করে। এই কারণে একে বলা হচ্ছে পেয়ার কি হরমোনস বলা হয় অক্সিটোসিনকে, অর্থাৎ লাভ হরমোনসও বলা হয়। এছাড়াও রিডাকশন অফ স্ট্রেস, এংজাইটি এটাও কমাতে সাহায্য করে, উন্ড হিলিংয়ে হেল্প করে, সোশ্যাল বিহেভিয়ার মডুলেশনে হেল্প করে। অর্থাৎ বেসিক্যালি এটা কী করবে? বিভিন্ন রকমের বন্ডিংসে বিভিন্ন রকমভাবে হেল্প করে, লাভ হরমোনস বলা হয় এই কারণে। তারপর রয়েছে তোমাদের সেকেন্ড যে হরমোনস, দ্যাট ইজ এডিএইচ বা অ্যান্টিডায়ারেটিক হরমোন। তো পোষ্যের পিটুইটারি থেকে দুটো হরমোন রিলিজ হয়। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, যে এখান থেকে সিক্রেট হয় না, রিলিজ হয়। মিনস যে সুপ্রা অপটিক নিউক্লিয়াই এবং ভেন্ট্রিকুলার নিউক্লিয়াই থেকে হাইপোথ্যালামাসে হরমোনসগুলো সিনথেসিস সিক্রিট হয়, তারপর সেগুলো এক্সনস হয়ে তোমাদের পোস্টার পিটুইটারিতে এসে স্টোর হয় বেসিক্যালি, এবং যখন দরকার পড়ে সেখান থেকে রিলিজ হয়। জানো তো নিশ্চয়ই সবাই। নাও এডিএইচের যে ফাংশন সেটা হচ্ছে কি, ওয়াটার রিঅ্যাবজর্পশানে হেল্প করে কিডনি থেকে। ঠিক আছে, যখন ফ্রেশ কন্ডিশনে থাকি, খুব পরিমাণে ব্লাডের মধ্যে খুব পরিমাণে যখন ওয়াটার থাকে না, আমাদের ওয়াটার কন্টেন্ট ডিহাইড্রেটেড হয়ে যায় বডি, তখন সেক্ষেত্রে জলটাকে বাঁচাতে এবং ব্লাডের যে ভলিউম সেটাকে মেনটেন্স করতে এরা কিডনির যে বিভিন্ন কালেক্টিং ডাক্টের ওপরে স্পেশালি অ্যাক্ট করে, এবং সেখান থেকে ফিল্ট্রেট থেকে বা ইউরিন থেকে কী করে? ওয়াটার রিঅ্যাবজর্পশানে হেল্প করায়। তো ওয়াটার কনজার্ভ করে বেসিক্যালি বডিতে যাতে করে ওয়াটার্সের কোনো মেনটেনেন্স খারাপ না হয়ে যায়, তো সেক্ষেত্রে এডিএইচ হরমোন কিন্তু তার দেখভাল করে। তারপর রয়েছে ইউরিন রিডাকশনে হেল্প করে, ইউরিনের আউটপুট রিডাকশনে বেসিক্যালি ওয়াটার রিঅ্যাবজর্পশানে এরা হেল্প করছে। অ্যান্ড যদি ওয়াটার রিঅ্যাবজর্পশান করছে তো ব্লাডের অসমোলারিটি সেটা এমনিতেই প্রপারলি মেনটেন হবে, কারণ যদি এমনিতে শরীরে জল কম এবং সেটা যদি আরও পরিমাণে কিডনিতে যদি না অ্যাক্ট করতো এডিএইচ, আরও বেশি পরিমাণে ইউরিনের মাধ্যমে জল বেরিয়ে যেত এবং আমাদের ব্লাডের যে ভলিউম সেটার গণ্ডগোল হতো, এবং ব্লাডের ভলিউমসের যদি গণ্ডগোল হয়, ব্লাডের যেটা অসমোলারিটি সেটাও কিন্তু বিগড়ে যাবে। তো সেক্ষেত্রেও এটা কিন্তু রেগুলেশন করছে এডিএইচ হরমোনস, এবং সেই সাথে সাথে ব্লাড প্রেশার। তো ব্লাড ভলিউমসের সাথে ব্লাডের অসমোলারিটি, ব্লাডের প্রেশার, এই সমস্ত কিছু কিন্তু কানেক্টেড বা লিঙ্কড। বডির হোমিওস্টেসিস মেনটেন করছে এবং ডিহাইড্রেশনের সময় কিন্তু এরা স্পেশালি অ্যাক্ট করে। তো এই সমস্ত কাজ করছে আমাদের এডিএইচ হরমোন। তো উইথ দিস আমাদের পিটুইটারি থেকে রিলিজ যে বিভিন্ন হরমোনসগুলো সেগুলো শেষ হলো। একটা হরমোনসের ফাংশন আমি বলিনি, দ্যাট ইজ গ্রোথ হরমোন। পরের ভিডিওতে গ্রোথ হরমোনটা যেহেতু একটু বেশি, এটা একটু ডিটেলসে পড়াতে হবে। তো পরের ভিডিওতে আমি গ্রোথ হরমোন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।
ওকে।